পূর্ব বর্ধমান জেলায় দিকনগর বলে একটি গ্রাম আছে। আজ অনেক দিন ধরে কবরস্থান থেকে লাশ চুরি হচ্ছে। শুধু দিকনগর না, প্রায় বলতে গেলে পূর্ব বর্ধমান জেলার অনেক জায়গাতেই এই ঘটনাটা ঘটে চলেছে। কেবলমাত্র বেছে বেছে বজ্রপাত পড়ে মারা যাওয়া লোকদেরই লাশ চুরি হচ্ছে। এই ঘটনা ছড়িয়ে পড়েছে সর্ব জায়গায়। লোকের মুখে এই একটাই প্রশ্ন, যারাই চুরি করছে তারা লাশ দিয়ে করবে কি? দিকনগর গাঁয়ের পিন্টুদার একটি ছোট্ট চায়ের দোকান, তার পাশেই রয়েছে 150 বছর পুরানো একটি বটগাছ, চারিদিকে সুন্দরভাবে বেদি করা। সেই বটগাছতলায় সকালবেলা সবার আড্ডা বসে। একদিন সকালবেলায় কি দিনকাল পড়লো রে ভাই, মানুষ কি শুরু করেছে? এখন নাকি কবরস্থান থেকে লাশ চুরি হচ্ছে। হ্যাঁ রে, সে তো অনেক জায়গায় শুনেছি। কি অবাক কাণ্ড দেখ, বেছে বেছে ওই শ্মশানগুলোই চুরি হচ্ছে, যারা নাকি বজ্রঘাতে মারা গিয়েছে। সত্যি কি যে হচ্ছে, আমাদের দেশের কি অবস্থা। কিন্তু যারা বজ্রঘাতে মারা গিয়েছে তাদের নাকি কি আছে, যেগুলো ওই নাকি চুরি হচ্ছে। আর দেখ, এটা আমার শোনা কথা, কতটা সত্যি জানি না। যারা বজ্রপাতে মারা যায় তাদের বডিটাই নাকি বেশি দামে বিক্রি হয়। কেন? বজ্রপাতের নিহত ব্যক্তির শরীর নাকি প্রাকৃতিক চুম্বকে পরিণত হয় বলেই গ্রামাঞ্চলের মানুষের ধারণা। অনেকেই বিশ্বাস করে যে বজ্রপাতে মৃত্যুর ব্যক্তির বিশেষ বিশেষ হাড় প্রেত সাধনার কাজে কার্যকরী, আর একটা দিক নাকি অলৌকিক ক্ষমতার কার্যকরী করা সম্ভব, আর নাকি ঝাড়ফুঁকে অনেক কার্যকরী ওই মানুষের হাত। বাবা, ভাবা যায় মানুষ টাকার জন্য কত কি না করতে পারে। হ্যাঁ রে, আর আমি বিশ্বাস করি বজ্রপাতে মৃত্যুর মানুষের লাশ চুরির পিছনে রয়েছে আমাদের মতো মানুষ, যারা যথার্থ সব কিছু জ্ঞান সম্পূর্ণ। কারণ আমি এসব কখনোই বিশ্বাস করি না, আর এইগুলো হলো গুজব, কুকথা, কুসংস্কার। যাই হোক, বেলা হলো, এবার বাড়ি যাই। সবাই যখন চুরি করছে, সত্যি তাহলে এর অনেক দাম পাওয়া যায়। আর আমি যদি একটা লাশ চুরি করে বিক্রি করি, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু আমার পক্ষে তো একা এই সমস্ত সম্ভব নয়, আমার সাথে কাউকে নিতে হবে। যাই গিয়ে পাঁচুকে বলি, দেখি ও যদি রাজি হয়। গাঁয়ের সবাই জানে পাঁচু হলো ছিঁচকে চোর, চুরি করেই খায়। পাঁচু, পাঁচু, সে কি হয়েছে গুরু, সকাল সকাল আমার বাড়িতে? একটা ভালো খবর দিতে এসেছি, ঘরে ঢুকতে দে, আমার সব বলছি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। বলছো কি গুরু, তাড়াতাড়ি বড়লোক হবো? তাহলে আর বলছি কি, শোন, এখানে আমাদের অপেক্ষা করতে হবে যতদিন না কোনো ঝড় বৃষ্টি হচ্ছে, কেউ বাজ পড়ে মারা না যাচ্ছে, ততদিন। তোকে খবরটা বলে রাখলাম, এখন আমি আসি। ঠিক সেই দিন বিকেলবেলায় আকাশ কালো মেঘে ভরে গেল, চারিদিকে অন্ধকার। আরে বাবা, মেঘ না চাইতেই জল, আজ খুব ঝড় বৃষ্টি হবে। আর তার সাথে যদি বজ্রাঘাত হয়, আবার যদি কেউ মারা যায়, তাহলে তো কোনো কথাই নেই। গুরু দাঁড়াও দাঁড়াও, ভালো খবর আছে। পাশের গায়ে একজন বর্ষাঘাতে মারা গিয়েছে, কোথায় কবর দিয়ে এসছে সব আমি দেখে এসেছি। বলিস কি? তাহলে আজ মাঝরাতে তো যেতে হবে, রেডি থাকিস। ঠিক আছে গুরু, এখন আমি আসি। ঠিক মাঝরাতে কথা মতো ওরা সেখানে যায়। পাঁচু একটি কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। এইভাবে অনেকক্ষণ মাটি খোঁড়ার পর কুন্তল বলল, পাঁচু, তুই ঠিক দেখেছিস তো? এখানেই তো। হ্যাঁ গুরু, আমি এখানেই দেখেছি। হ্যাঁ, ভালো করে মাটিটা খুব তাড়াতাড়ি খোঁড়, কোনো লোকজন চলে আসার আগে। মাঝরাতে কোনো ভরসা নেই, কে কোথা থেকে চলে আসে। এইভাবে আরও কিছুক্ষণ মাটি খোঁড়ার পরেই মরা মানুষের বডিটা দেখতে পেল। দুজনের চোখে মুখে লোভের ছাপ আর মুচকি হাসি। কতক্ষণে তারা এই বডিটাকে নেবে এবং বিক্রি করবে সেই অপেক্ষায় আছে। তাড়াতাড়ি ধর, ভ্যান তোল তাড়াতাড়ি। একবার যদি গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে যেতে পারি,
তাহলে বেশ হয়, অনেক দামে বিক্রি করতে পারবো। যা টাকা পাবো তুই আর আমি নেবো, বুঝলি? হ্যাঁ বস, আমাকেও চুরি করতে হবে না আর। মরা লাশটাকে ভ্যানে তোলার পর শহরের উদ্দেশ্যে তারা রওনা দিল। পাঁচু ভ্যান চালাচ্ছে। প্রায় ঘন্টাখানেক রাস্তা যাওয়ার পর পাঁচু কিছুতেই ভ্যান আর চালাতে পারছে না। ভ্যান যেন ক্রমশ ভারী হয়ে চলেছে, যেন কত লোক ভ্যানের উপরে বসে আছে। গুরু, আমি আর চালাতে পারছি না, ভ্যানটা এত ভারী লাগছে যে আমি চালাতেই পারছি না। ঠিক আছে, এখানে কিছুক্ষণ দাঁড়া। তুই হাসছিস কেন রে? আমি আমি পুরো হাঁপিয়ে গিয়েছি, কত কষ্ট হচ্ছে, আর তুমি বলছো আমি হাসছি। তা নয় তো কি, এখানে আমি আর তুই ছাড়া আর কেউ আছে নাকি যে হাসবে? দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। এরপরে ভোর হয়ে গেলে সমস্যা হবে। বসো। পাঁচু যেন ভ্যান চালাতেই পারছে না, ভ্যানের চাকা ঘুরতেই চাইছে না। গুরু, তুমি নেমে পিছন থেকে ঠেলা দাও, আমি পারছি না চালাতে। এই মরা লাশ কোথায় গেছে ভ্যান থেকে? এখানে তো নেই, সত্যি কোথায় গেল? তারা সামনের দিকে ফিরেই দেখে মরা বডিটা রাস্তার উপরে পড়ে আছে, তাদের থেকে কিছুটা দূরে। ভ্যান থেকে নেমে এখানে আসলো কি করে? বডিটা উপর হয়েছিল, তারা বডিটাকে সোজা করে দিল। অমনি বজ্রপাতের মতো ঝটকা মেরে হঠাৎ মরা বডির চোখ খুলে গেল আর বিকট হাসি হাসতে লাগলো। ওরা দুজনে ভয় পেয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু একই যতবার দৌড়ে যাচ্ছে ততবারই তার সামনে সেই মরা বডিটা। আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কেন? মরা লাশ বিক্রির নামে তোরা মানুষের অনেক ক্ষতি করিস। কি করে ছাড়বো তোদের? তোদের তো আজ মরতেই হবে। তোরা অনেক বড় লোক হবি। পাঁচু ও কুন্তল নিজের প্রাণ বাঁচাতে আবার প্রাণপণে দৌড়াতে লাগলো। প্রায় অনেকক্ষণ দৌড়ানোর পর পিছন ফিরে দেখলো ওদের পিছনে কেউ নেই। ওরা ভাবলো ওরা বুঝি বেঁচে গেছে, তাই ওরা একটু জিরিয়ে নেওয়ার জন্য রাস্তার পাশে বসলো। কিছুক্ষণ পর হঠাৎ ওদের পেছন থেকে জামার কলার ধরে কে যেন হাওয়ায় চাগিয়ে তুলল। তারপরে আকাশের দিকে লক্ষ্য করে তাদেরকে আকাশের দিকে ছুড়ে দিল। দিয়েছো, বাঁচাও। আজ তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। কিন্তু এখন আশ্চর্য ব্যাপারটা হলো, হঠাৎ কোথা থেকে তাদের গায়ে বজ্রাঘাত পড়ল। কিন্তু এ কি? কোথাও কোনো মেঘ নেই, কোথাও কোনো জল নেই, হঠাৎ তাদের গায়ে বজ্রাঘাত পড়ল কি করে? তারপর থেকে দিকনগর ও আশেপাশের গ্রামের লাশ চুরি বন্ধ হলো। এখন আর লাশ চুরি হয় না। সবাই এখন খুব সুখে ও শান্তিতে থাকে। আমরাও সুখে ও শান্তিতে থাকতে চাই, তাই বলি সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন।